ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে মার্কিন স্থল সেনা, সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত। মশার প্রজনন স্থল ধ্বংসে দেশব্যাপী চলছে পরিচ্ছন্নতা অভিযান। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 16টি জ্বালানি জাহাজ, পথে আরও 3টি। 8 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও। যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো 2500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিয়ানোতে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থল সেনা। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন শীঘ্রই না ডাকলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আগামীকালের মধ্যে সরকার এই বিষয়ে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ রাজধানীতে 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, সকালে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন পার্টি, লেবার পার্টি সহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন বলা হলেও জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন সেখানে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও অভিযোগ করেন, 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ এবং প্রশাসনের দলীয়করণের প্রবণতা জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই সব সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালনার দাবি জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে দেশবাসীকে রক্ষা করতে আজ সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। এসব আয়োজনে বর্ষা মৌসুমের আগেই বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিকে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যশোরেও চলছে অভিযান। কালেক্টরেট চত্বরে ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিডি ক্লিন ও স্কাউটস সদস্যরা অংশ নেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকালে ঘাঁটির অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন ও নালার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য সকল স্থির পানির মধ্যে থাকা ময়লা অপসারণের মাধ্যমে উদ্বোধন করেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল AFM শামীমুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালিটি বাগেরহাট 250 শয্যা হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক সহ অন্যরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।
মার্চের প্রথম 2 সপ্তাহে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 16টি জাহাজ, যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। আগামী কয়েকদিনে আরও 3টি জাহাজ বন্দরে পৌঁছাবে। বন্দরের তথ্য অনুযায়ী মার্চের প্রথম 10 দিনে কাতার থেকে 3টি এলএনজিবাহী জাহাজ আল জুর, আল জাসাসিয়া ও লুসাইল প্রায় 62 টন করে এলএনজি নিয়ে খালাস সম্পন্ন করেছে। 12 মার্চ চট্টগ্রামে পৌঁছানো আল গালায়েল জাহাজ থেকে 26,165 টন এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে। অন্যদিকে এলপিজিবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো ইতোমধ্যেই মোট 19,316 টন এলপিজি খালাস করেছে। আরও কয়েকটি এলপিজি ট্যাঙ্কারের খালাস প্রক্রিয়া চলছে, যা মার্চের মাঝামাঝি শেষ হবে। এলএনজি ও এলপিজি ছাড়াও পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল এবং বেজ অয়েল সহ শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল বন্দরে এসেছে। বিপিসির তথ্য অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1,47,000 টন পরিশোধিত জ্বালানি এবং 4,000 টন বেজ অয়েল দেশে এসেছে। দেশের 8টি বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। নিউ ইয়র্ক যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নিউ ইয়র্ক যাওয়ার পথে তুরস্কে অবস্থানকালে ডক্টর খলিলুর রহমান কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। সাধারণ পরিষদের সভাপতিত্ব পাওয়ার দৌড়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এইসব বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।